অনার্স দ্বিতীয় বর্ষের তৃতীয় দিনের লেকচার প্ল্যানে লেকচার ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের লেকচার প্ল্যান অনুসারে আজকে আপনাদের টপিকে যা যা ছিল অধ্যায় 5 এবং অধ্যায় 6 এই দুইটা টপিক আজকে আপনাদের ছিল। তো আমরা চলুন কথা না পারিয়ে আজকের টপিক শুরু করি। আজকের টপিকটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই যে অধ্যায় 5-এর এই যে হারবেরিয়াম শিট কি এবং হারবেরিয়াম শিট প্রস্তুতকরণের প্রয়োজনীয় উপকরণসমূহ লিখো, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম সম্পর্কে লিখো, হারবেরিয়াম প্রতিষ্ঠার পদ্ধতিসমূহ লিখো। এই হারবেরিয়াম যে বিষয়টা এটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালও আছে। অনার্স সেকেন্ড ইয়ারে প্র্যাকটিক্যালও হারবেরিয়াম নিয়ে অনেক কিছু তৈরি করতে হবে, অনেক এক্সপেরিমেন্ট। যেমন আমি যদি দেখাই এই যে হারবেরিয়াম শিট, ঠিক আছে, এই যে হারবেরিয়াম শিটগুলো আছে না, হ্যাঁ, এই হারবেরিয়াম শিটগুলো আপনাদেরকে তৈরি করতে হবে। অনার্স সেকেন্ড ইয়ারে যখন আপনারা প্র্যাকটিক্যাল করতে যাবেন তখন এরকম উদ্ভিদ শুকিয়ে তারপর হচ্ছে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে তারপর হচ্ছে হারবেরিয়াম শিট তৈরি করতে হবে। আর হারবেরিয়াম শিট তৈরি করার পর সেই হারবেরিয়ামের তার হচ্ছে নাম, গোত্র, কোন জায়গা থেকে সংরক্ষণ করেছেন, হ্যাঁ, এভরিথিং এখানে সুন্দর করে দিতে হবে, ঠিক আছে, হারবেরিয়াম শিটে। ঠিক আছে, তো যাই হোক আমরা মূল আলোচনায় চলে যাই। এই যে এখানে লক্ষ লক্ষ হারবেরিয়াম শিট আছে। হারবেরিয়াম শিটগুলো হচ্ছে এরকমই হয়, আপনার শুকনো পাতা থাকে, শুকনো পাতা দীর্ঘদিন শুকিয়ে রেখে তারপর হচ্ছে এটাকে আপনার হচ্ছে সুন্দর করে আঠা দিয়ে বা কস্টিপ দিয়ে লাগিয়ে রাখতে হয়। তারপর হচ্ছে এই যে সাইডে গোত্রের নাম, গণের নাম, সংগ্রহের তারিখ, স্থানের তারিখ, হ্যাঁ, যা আছে সব কিছু লিখতে হয়। আচ্ছা, যাই হোক আমরা এখন মূল পড়ায় চলে যাই। এখানে অধ্যায় 5-এ কী কী প্রয়োজনীয় জিনিস আছে সেই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে হারবেরিয়াম কি, হারবেরিয়াম শিট প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ লিখো। ফাইন। উদ্ভিদ নমুনা সমূহ সংগ্রহ করে আমরা কি করব, প্রথমে উদ্ভিদ নমুনা সহ সংগ্রহ করে শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় অংশ সহ ভালোভাবে শুকিয়ে, যেমন দেখেন আমরা যদি এই হারবেরিয়াম শিটটা দেখি, এখানে কি আপনার খেয়াল করে দেখেন, এখানে একটা উদ্ভিদ নিচে নেওয়ার পরে উদ্ভিদের একটা প্রয়োজনীয় অংশ নিছে, ঠিক আছে, এমন না যে পুরা গাছটাই তুলে এনে এই জায়গায় লাগাই দিছে, না, উদ্ভিদের একটা প্রয়োজনীয় অংশ এই হারবেরিয়াম শিটের মধ্যে লাগাই দিছে। লাগানোর পর তারপর হচ্ছে ভালোভাবে শুকাইছে। খেয়াল করে দেখেন তো, এগুলো শুকনা পাতা না সব, দেখেন এগুলো কিন্তু একটাও সবুজ না, সব শুকনা পাতা। ভালোভাবে শুকিয়ে সুনির্দিষ্ট পদ্ধতিতে সাজিয়ে মানে একটা সিরিয়াল বা একটা সিকোয়েন্স মেনটেন করে, এই যে দেখেন একটা সিরিয়াল বা একটা সিকোয়েন্স মেনটেন করে সাজিয়ে তারপর হচ্ছে যে গৃহে রাখা হয়, গৃহে বলতে হারবেরিয়াম বাংলাদেশে যে আমাদের যে বাংলাদেশে হারবেরিয়াম আছে সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম। সেটা কোথায় অবস্থিত, এই যে দেখেন বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম, এটা মিরপুরে অবস্থিত। তো যে বিশেষ ঘরে রাখা হয় তাকে কি বলা হয়, হারবেরিয়াম বলা হয়। তো আমরা কিন্তু চিত্রের মাধ্যমে খুব সহজে বুঝে নিলাম বিষয়টা, যে উদ্ভিদের নমুনা সহ সংগ্রহ করে, উদ্ভিদের নমুনা মানে বিশেষ কোনো অঙ্গ সংগ্রহ করে শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় অংশ ভালোভাবে শুকিয়ে একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে জেগিয়ে রাখা হয়, তাকে হারবেরিয়াম বলে। এবার হারবেরিয়াম শিট কি, হারবেরিয়াম শিট হচ্ছে এটা, এই যে এইখান থেকে এত বড় যে একটা শিটের মতো দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় কি হারবেরিয়াম শিট। এটাকে কি বলে, এই যে বড় যে শিটটা, এই যে বড় শিট, হলুদ কালারের যে পেজটা, বড় শিট, এই শিটের মধ্যে যে পেজটা দেখা যাচ্ছে এটাকে বলে হারবেরিয়াম শিট। হ্যাঁ, তো নির্দিষ্ট সাইজের কাঠ কাগজ মানে একটু ভারী বা মোটা কাগজে, যেটা সঠিকভাবে শুকনো নমুনা উদ্ভিদ আইকা বা যে আমি যেটা শুরুতে বলেছিলাম যে আঠা বা কস্টিপ দিয়ে লেবেল সহ যে শিট প্রস্তুত করা হয় তাকে হারবেরিয়াম শিট বলে। বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে হচ্ছে আপনার উদ্ভিদটা কী করছে দেখেন তো, এই যে এখানে উদ্ভিদটা আপনার হচ্ছে সুন্দর করে আঠা দিয়ে লাগাইছে। লাগানোর পরে তারপর দেখেন এই যে কর্নার দেখছেন, খেয়াল করে এই যে কর্নারে হচ্ছে লেবেলিং করছে। লেবেলিং মানে হচ্ছে এটা উদ্ভিদ সংগ্রহের স্থান, তারিখ, গোত্র, পরিবার যা আছে এভরিথিং এখানে লিখে দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, এবার হারবেরিয়াম শিট প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উপকরণ একটা হচ্ছে কি মাউন্টিং পেপার লাগবে। তো মাউন্টিং পেপার হচ্ছে জিনিসটা কি, মাউন্টিং পেপার হচ্ছে পুরো কার্টিস পেপারের অনুরূপ একটি কাগজ, একটি কাগজ, আর এটাকেই বলে মাউন্টিং পেপার। এই যে বড় পেপারটা আছে না, এটারই বলে মাউন্টিং পেপার।
তারপর হচ্ছে এটার দৈর্ঘ্য প্রস্থ কত, মানে এটার সাইজ কেমন, 10.5 ইন্টু 16.5 ইঞ্চি, অথবা এটার যদি আমরা আমেরিকান সাইজ ইউজ করি তাহলে 11.5 থেকে 16.5 ইঞ্চি। মনে রাখার ভালো উপায় হচ্ছে শেষের দুইটাই 16.5, আর প্রথমটা হচ্ছে 10.5, পরেরটা 11.5। এটা কিন্তু মনে থাকবে কারণ কাছাকাছি রেঞ্জের, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কীটনাশক ও ছত্রাকনাশক। কীটনাশক ও ছত্রাকনাশক কেন দেওয়া হয়? কারণ আপনি একটা জিনিস দীর্ঘদিন সংরক্ষণ করে রাখলে সেখানে ফাঙ্গাস বা বিভিন্ন অ্যান্টিফাঙ্গাল ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে না। তো আপনি কীটনাশক বা ছত্রাকনাশক দিলে সেখানে এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। আপনারা যারা স্টাডি ট্যুরে যান দেখবেন হার্বেরিয়াম সেন্টারগুলোতে যখন নিয়ে যায় দেখবেন একটা কেমিক্যালের মতো গন্ধ আসতেছে, কেমন জানি একটা গন্ধ আসতেছে, মেডিসিন টাইপের, ওইটাই এইটা। বাংলাদেশ বিএফআরআই, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, ওখানেও কিন্তু আপনার একটা বিশাল হার্বেরিয়াম আছে চট্টগ্রামে। আচ্ছা, উদ্ভিদ নমুনাকে কীট ও ছত্রাকের আক্রমণ থেকে রক্ষার জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হয়। একটা কি কিউ মিশ্রণ, আর এটা হচ্ছে লরিল পেন্টাক্লোর দ্রবণ, ঠিক আছে। এই দুইটা দ্রবণ দিয়ে তারপর কি করা হয়, আপনার হচ্ছে এই হার্বেরিয়াম শীটটাকে প্রোটেক্ট করা হয়। আচ্ছা, এরপর বর্ণ সংরক্ষণের জন্য রাসায়নিক পদার্থ। আচ্ছা, উদ্ভিদের নমুনার সঠিক বর্ণ বজায় রাখার জন্য নিম্নলিখিত দ্রবণে নমুনাকে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখা হয়, ঠিক আছে। এই যে যা ধরেন হার্বেরিয়াম শীটে যে উদ্ভিদটা আপনার আছে, ঠিক আছে, এটা যাতে সঠিকভাবে বর্ণটা থাকে সেটার জন্য আমার কি করা লাগে, 5 থেকে 10 মিনিট এই যে নিচে যে দ্রব্যগুলো আছে, ঠিক আছে, এগুলোর মধ্যে চুবাই রাখতে হয়, ভিজিয়ে রাখতে হয়, তারপর শুষ্ক করতে হয়, মানে শুকাইতে হয়। মানে এখানে ফেনল দিতে হবে কতটুকু, 20 গ্রাম দিতে হবে, ল্যাকটিক অ্যাসিড দিতে হবে 20 গ্রাম, গ্লিসারিন দিতে হবে কি 40 গ্রাম, কিউপ্রিক ক্লোরাইড দিতে হবে 0.2 গ্রাম, তারপর হচ্ছে ডিস্টিল ওয়াটার দিতে হবে। ডিস্টিল ওয়াটার মানে যেটা আপনার হচ্ছে একদম ন্যাচারাল ওয়াটার আর কি। তো এটা দিতে হবে আপনার হচ্ছে 20 ml। এটা কেন দিতে হবে, আপনার হচ্ছে বর্ণ সংরক্ষণের জন্য। কিসের জন্য, আপনার হচ্ছে বর্ণ সংরক্ষণের জন্য, ঠিক আছে। আর ডিস্টিল ওয়াটার হচ্ছে এক ধরনের পাতিত পানি আর কি, মানে যা হচ্ছে ফুটিয়ে বাষ্পে পরিণত করে আর কি, ওইটারে বলে ডিস্টিল ওয়াটার, ঠিক আছে। তো যাই হোক, এরপর হচ্ছে লেবেল করতে হবে। লেবেলের ক্ষেত্রে হচ্ছে 12.7 লেবেল মানে হচ্ছে আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এখানে সাইডে কর্নারে একটা লেবেল দিছে না, এই যে সাইডে কর্নারে একটা লেবেল। এই লেবেলটার প্রথমে আপনি প্রথম অংশটা হবে 12 ইন্টু 7 সেন্টিমিটার অথবা 12 ইন্টু 10 সেন্টিমিটার। মানে এই লেবেলটার মানে আপনার যে আপনার রেঞ্জটা, সেই রেঞ্জটা হবে 12 ইন্টু 7 সেন্টিমিটার অথবা 12 ইন্টু 10 সেন্টিমিটার, ঠিক আছে। আপনার লেবেল মানে বুঝছেন কোনটা, লেবেল মানে হচ্ছে এই যে আপনি শীটটা যে বসাইলেন, শীটের মধ্যে উদ্ভিদের একটা অংশ, তো এটা নিচে কিন্তু লেবেল করতে হয়, এই যে লেবেল করতে হয়। এই লেবেলটার আপনার হচ্ছে কতটুকু হইতে হয়, 12.7 থেকে 12 ইন্টু 7 সেন্টিমিটার অথবা 12 ইন্টু 10 সেন্টিমিটার অথবা এর কাছাকাছি সাইজের ফিল্ড নোটবুক থেকে তারপর প্রয়োজনীয় তথ্য শীটে এঁটে দিতে হবে। মানে ওই যে যেটা আমি বললাম, এটা কোন জায়গা থেকে উৎপত্তি করছেন, তারপর কোন জায়গা থেকে সংগ্রহ করছেন, কোন জায়গা থেকে, গোত্র কী, পরিবার কী, সাইন্টিফিক নেম কী, ঠিক আছে, কত তারিখে সংরক্ষণ করছেন, এটার এক্সপায়ার ডেট কবে, এগুলো ইত্যাদি ইত্যাদি আপনার লিখে দিতে হবে, বা কোন প্রতিষ্ঠান কর্তৃক এটা করা হয়েছে, অর্গানাইজ। তো আশা করি বুঝতে পারছেন, আমি চেষ্টা করছি একদম বাস্তবে বোঝানোর জন্য, এখানে শিট ধরে গুগল থেকে একদম নিয়ে। আচ্ছা, এবার আসেন বাংলাদেশের ন্যাশনাল হার্বেরিয়াম সম্পর্কে লিখো। আমাদের বাংলাদেশের হার্বেরিয়াম হচ্ছে একটাই আছে, যেটা হচ্ছে আপনার ঢাকার মিরপুরে অবস্থিত। এটা হচ্ছে সবচেয়ে বড়, বাংলাদেশের সবচেয়ে বড় হার্বেরিয়াম, ঠিক আছে, যেটা বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম নামে পরিচিত। এই যে দেখেন বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম, যেটা আপনার অবস্থান কোথায়, যেটার অবস্থান হচ্ছে আপনার মিরপুরে, যে বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম, ঠিক আছে। এটার অবস্থান হচ্ছে আপনার কোথায়, মিরপুরে অবস্থিত, এবং এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় হার্বেরিয়াম। আপনারা চাইলে ওয়েবসাইটে গিয়ে সুন্দর করে একটু দেখতে পারেন, লাইভ এক্সপেরিমেন্ট নিতে পারবেন এখান থেকে, বা এখানে বিভিন্ন উদ্ভিদ জরিপের বিভিন্ন কিছু আছে, সেগুলো চাইলে আপনারা নিতে পারেন, ঠিক আছে। যাই হোক, ব্রিটিশ আমলে কলকাতায় হার্বেরিয়াম প্রতিষ্ঠিত হলেও পূর্ব বাংলায় তখন কি কোনো হার্বেরিয়াম ছিল না, ফাইন। তখন এস.কে সেন নামক একজন উদ্ভিদ বিজ্ঞানী রেভিনিউ অফিসার ছিলেন, তিনি উদ্ভিদপ্রেমী ছিলেন।
1940 থেকে 1945 সাল পর্যন্ত নিজ প্রচেষ্টায় প্রায় 1000 উদ্ভিদ নমুনা সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের উদ্ভিদ মিউজিয়ামে প্রদান করেন। সারমর্ম এটার সারমর্ম হচ্ছে আপনার, সেটা হচ্ছে যে ব্রিটিশ আমলে কলকাতার হারবেরিয়াম প্রতিষ্ঠা করা হলেও বাংলাদেশে মানে পূর্ব বাংলায় তখন কোনো হারবেরিয়াম ছিল না, কারণ তখন কিন্তু বাংলাদেশ ব্রিটিশ পিরিয়ডের আন্ডারে ছিল 1947-এর আগ পর্যন্ত, মানে 1952 বা 47-এর আগ পর্যন্ত। তখন এস.কে. সেন নামক একজন উদ্ভিদবিজ্ঞানী, তিনি ছিলেন রেভিনিউ অফিসার। তো তিনি কী করছেন, তার নিজ প্রচেষ্টায় তিনি 1000+ উদ্ভিদের নমুনা সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান যে বিভাগ আছে ওই উদ্ভিদ বিজ্ঞানের মিউজিয়ামে প্রদান করেন। ফাইন। এরপর 1939 থেকে 1949-এর সময় ডক্টর পঞ্চানন মহেশ্বরী নামক একজন উদ্ভিদ বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে, তিনি তখন ওই সময়কার কী ছিলেন, বিভাগীয় প্রধান ছিলেন। তিনি যেটা করলেন, এস.কে. সেনের সংগ্রহীত নমুনা, মানে এস.কে. সেন যে নমুনাগুলো সংগ্রহ করছিল ওগুলো নিজে সংগ্রহীত নমুনা দিয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে মানে ওগুলোর সাথে ওনারগুলোও একসাথে অ্যাটাচ করে তিনি আবার একটা হারবেরিয়াম, ক্ষুদ্র একটা হারবেরিয়াম প্রতিষ্ঠা করছে, মানে ওনারগুলোও সাথে ওনারটাও অ্যাড করছে। ফাইন। এরপর প্রফেসর মোহাম্মদ সালার খান, উনি কিন্তু জনপ্রিয় হারবেরিয়ামের জন্য। এরপর প্রফেসর মোহাম্মদ সালার খান হারবেরিয়াম উদ্ভিদ নমুনার সংখ্যা বৃদ্ধি করতে থাকেন, ডে বাই ডে সংখ্যা বৃদ্ধি করতে থাকে। এরপর বিবর্তনের ধারায় 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বোটানিক্যাল সার্ভে অফ ইস্ট পাকিস্তান, এই যে এই লেখাগুলো আপনারা পরীক্ষা হলে নীল কলম দিয়ে সুন্দর করে লিখবেন, হাইলাইট করে, তাহলে ছাত্রদের চোখে ভালো পড়বে এবং নাম্বার দিবে। আচ্ছা, প্রকল্পের অধীনে ন্যাশনাল হারবেরিয়ামের প্রস্তাবনা ঘটে। ঠিক আছে, 1970 সালে এটা খুবই চমৎকারী উদ্যোগ ঘটছিল তখন। এবং 1973 সালে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ সেন্টার BARCর পূর্ণরূপ, এর সাথে প্রকল্পটি সম্পৃক্ত করা হয়। মানে এটা আপনার হচ্ছে রিসার্চ সেন্টারের সাথে, এটা কৃষি গবেষণা কাউন্সিলের সাথে, আপনার হচ্ছে কৃষি গবেষণা কাউন্সিলের সাথে আপনার হচ্ছে এটা কি অ্যাটাচ হয়ে যায়। ঠিক আছে, তো এটা কৃষি গবেষণার সাথে অ্যাটাচ হয়ে যায়। তো 1975 সালের 1 জুলাই এটি বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম নামে প্রতিষ্ঠা লাভ করে। মানে 1975 সালের 1 জুলাই এটি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম নামে প্রতিষ্ঠা লাভ করে। মানে 1975 সালের 1 জুলাই এটাই ছিল ওই সময়কার মানে বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম প্রতিষ্ঠার একটা আসল সময়। এখান থেকে মানে 1940 সাল থেকে শুরু হয়ে প্রথমে এস.কে. সেন দিয়ে শুরু হয়, এস.কে. সেনের পর আসে পঞ্চানন মহেশ্বরী, তো উনি আবার এস.কে. সেনেরটা নিয়ে গবেষণা করছে। এরপরে আবার অধ্যাপক সালার খান বাড়াইতে থাকে। এরপর 1970 সালে তারা সার্ভে করার পরে তারপর 1973 সালে কৃষি মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড হয়, মানে কৃষি গবেষণা কাউন্সিলের সাথে, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল হবে এটা, BARC, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলের সাথে তারা কি করে, সম্পৃক্ত হয়। সম্পৃক্ত হওয়ার পরে 1975 সালে গিয়ে একদম মানে 1975 সালের 1 জুলাই কি হয়, এটি বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম নামে একদম ভালোভাবে কি প্রতিষ্ঠা লাভ করে। আচ্ছা, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম সারা দেশ ভিত্তিক কি করে, উদ্ভিদ সংগ্রহ এবং ফ্লোরা প্রকাশনার কাজে নিয়োজিত। কি করে, সারা বাংলাদেশ ব্যাপী তারা বিভিন্ন উদ্ভিদ শনাক্ত করে বা সংগ্রহ করে। আর ফ্লোরা মানে কি, ফ্লোরা মানে বলতে সাধারণত কোনো অঞ্চলে, নির্দিষ্ট অঞ্চলে বা প্রাকৃতিকভাবে জন্মানো সমস্ত উদ্ভিদকে বোঝায়। ফ্লোরা বলতে সাধারণত কোনো নির্দিষ্ট অঞ্চল বা কোনো সময়ে, মানে ফ্লোরা জিনিসটা হচ্ছে এরকম যে কোনো নির্দিষ্ট অঞ্চল বা সময়ে প্রাকৃতিকভাবে জন্মানো সমস্ত উদ্ভিদ বা প্রাণীকুলকে বোঝায়। ঠিক আছে, যা বিভিন্ন মানে ফ্লোরা মানে আপনার হচ্ছে এটা বিভিন্ন জায়গা থেকে সংরক্ষিত উদ্ভিদগুলো আর কি। আর বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের যে অধ্যাপক ছিলেন অধ্যাপক মোহাম্মদ সালার খান ও মতিউর রহমানের যৌথ সম্পাদনায় ফ্লোরা অফ বাংলাদেশ নামক একটি বই প্রকাশিত হয়েছে। আচ্ছা, এই জিনিসগুলো সুন্দর করে একটু কোট করবেন। আচ্ছা, বাংলাদেশ জাতীয় হারবেরিয়ামের পরিচালক 2009 সালে মিসেস হোসেন আরা এর রিপোর্ট অনুসারে এই জিনিসগুলো একটু সুন্দর করে লিখবেন। তবে যদি ভালো হয়, সবচেয়ে ভালো হয় কি জানেন, 2025 সালের আপডেটেড তথ্যগুলো নিতে পারলে, আগেরগুলোও দিলেও হবে, সমস্যা নাই। তবে 2025 সালের আপডেটেড তথ্যগুলো আপনারা চাইলে ওনাদের ওয়েবসাইটে গিয়ে, এই যে এখানে লেখা আছে, এই যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উদ্ভিদ, হ্যাঁ, তারপর তো এই নতুন নতুন উদ্ভিদ প্রজাতি, বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতি, ভেষজ উদ্ভিদ, এগুলো একটু ক্লিক করলে এখানে আপনি পাবেন। ঠিক আছে, ক্লিক করলে পাবেন। এই যে এখানে ওরা লিখে দিছে, গুনে গুনে আপনারা চাইলে এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে,
তো সেই অনুসারে তারা কি করছে 260টি গুপ্তবীজ উদ্ভিদ। তো জুলাই 2009 পর্যন্ত ফ্লোরা অফ বাংলাদেশে প্রায় 58টি সংখ্যার মধ্যে 70টি পরিবার স্থান পেয়েছে, মাশাল্লাহ। আচ্ছা, মিরপুরে নতুন ভবন উদ্বোধনের পর ন্যাশনাল হার্বেরিয়ামের কাজ শুরু হয় এবং ব্যাপকভাবে এর কাজ বাড়তে থাকে, স্বাভাবিক, ডে বাই ডে যত যাবে কাজ বাড়তে থাকবে। তো আশা করি বুঝতে পারছেন বিবর্তনটা। প্রথমে এসকে সেন দিয়ে শুরু হয়েছে, এসকে সেন, পরে পঞ্চানন মহেশ্বরী, পঞ্চানন মহেশ্বরী হচ্ছে ওনারটা নিয়ে কাজ করছে, এরপরে সালার খান কী করছে, এটা বৃদ্ধি নিয়ে কাজ করছে। 1970 সালে আবার এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। আসার পরে তারা কি করছে, একটা সার্ভে গঠন করছে, সার্ভে করার পরে 1973 সালে কৃষি গবেষণা কাউন্সিলের আন্ডারে এটা গেছে। তারপর গিয়ে 1975 সালে পূর্ণাঙ্গ রূপে ন্যাশনাল হার্বেরিয়াম নামে রূপ নেয়। বুঝতে পারছেন, এটাই হচ্ছে সামারি। আচ্ছা, হার্বেরিয়াম প্রতিষ্ঠার পদ্ধতি সমূহ। একটা হার্বেরিয়াম প্রতিষ্ঠার জন্য প্রধানত 3টি পদ্ধতি আছে। মানে আপনি যে হার্বেরিয়াম শীটটা তৈরি করবেন, এটা প্রতিষ্ঠা করার জন্য কয়টি ধাপ আছে? 3টি ধাপ আছে, ঠিক আছে। একটা হচ্ছে মাঠ পর্যায়ে উদ্ভিদ সংগ্রহ করতে হবে। স্বাভাবিক, আপনি যদি মাঠ পর্যায়ে উদ্ভিদ সংগ্রহ না করেন তাহলে কই থেকে আপনি উদ্ভিদ নিয়ে হার্বেরিয়াম তৈরি করবেন, তাই না? আরেকটা হচ্ছে শুষ্ক নমুনা প্লাস শীট প্রস্তুতকরণ। শুষ্ক নমুনা মানে হচ্ছে এই যে হার্বেরিয়াম শীটের এই যে ছোট ছোট উদ্ভিদগুলো, এগুলো কিন্তু শুষ্ক, ঠিক আছে। এগুলো কি শুষ্ক, এবং শীট প্রস্তুতকরণ মানে পুরো শীটটা প্রস্তুত করা আর কি, এটাকে বুঝিয়েছে। আর হার্বেরিয়াম ব্যবস্থাপনা মানে হচ্ছে হার্বেরিয়ামটাকে পরবর্তীকালে সুন্দর করে একটা ভালো জায়গায় সংরক্ষণ করে রাখা, ওইটাকে বুঝাইছে। আচ্ছা, এবার আমরা ডিটেলস আলোচনায় আসি। উদ্ভিদ সংগ্রহের জন্য সকালবেলা নির্বাচিত স্থানে গিয়ে সপুষ্পক উদ্ভিদ হলে ফুল, ঠিক আছে, মানে এখানে বলেই দিছে কোন সময় যেতে হবে, সকালবেলা বলছে যে কারণ সকালবেলা গেলে ভালো হয়, ঠিক আছে। আর সপুষ্পক উদ্ভিদ মানে কি? যেসব উদ্ভিদের ফুল, ফল ও বীজ হয় তাদের কি বলে? সপুষ্পক উদ্ভিদ বলে। তো সপুষ্পক উদ্ভিদ হলে ফুল, ফল সহ সুস্থ উদ্ভিদ সংগ্রহ করতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে সুস্থ উদ্ভিদ সংগ্রহ করতে হবে। আচ্ছা, নমুনা সংগ্রহের সময় সুবিধা মতো সাইজের বাছাই করা খাতায় সংগ্রহের নাম্বার, ওই যে আমি লেবেলিংয়ের কথাটা বললাম না, ওই লেবেলিং যখন করবেন তখন কি করবেন, আপনি আগে থেকেই একটা মানে রাফ খাতার মধ্যে লিখে রাখবেন আপনি সংগ্রহের নম্বর, মানে ক্রমিক নাম্বার 1, কয় তারিখে সংগ্রহ করলেন, কোন এলাকায় গেলেন, ধরেন চট্টগ্রামে গেলেন, তারপর হচ্ছে এটা চট্টগ্রামের কোন উপজেলায় আছে, এটার ভৌগোলিক অবস্থান কোথায় বাংলাদেশের, সাম্প্রদায়িক রূপ কী, মানে ধরেন আপনি একটা তুলসী গাছ, কথার কথা তুলসী গাছ আনতে গেছেন, তুলসী গাছের কিন্তু অনেক নাম আছে, স্থানীয় নাম আছে, ব্যবহারিক নাম আছে, তো ওইটার আর কি বুঝাইলো। তারপর বৈজ্ঞানিক নাম লিখবেন, এটা কোন পরিবারের অন্তর্গত, স্থানীয় নাম, এটার স্বভাব কেমন, মানে বৈশিষ্ট্য কেমন, হ্যাঁ। আর আপনার নাম লিখবেন, সংগ্রহকারীর নাম, এগুলো কি স্পষ্টভাবে লিখতে হবে। শুষ্ক নমুনা এবং শীট প্রস্তুতকরণ। একটা হচ্ছে চাপমান যন্ত্রে নমুনা উদ্ভিদ শুষ্ককরণ। এক, কাঠের ছক বা তক্তা, ঠিক আছে, কাঠের ছক বা তক্তা ব্যবহার করে ধাতব নোটের দ্বারা, মানে কাঠের ছক বা তক্তা মানে কি, আপনার হচ্ছে ধরেন হার্বেরিয়ামের যে শীটটা, হ্যাঁ, এই যে হার্বেরিয়ামের শীটটা, এই শীটের সাইজের একটা কাঠ নিতে হবে, এইরকম লম্বা, ঠিক আছে, লম্বা নিয়ে এটার সাইজটা বলে দিছে 45x30 সেন্টিমিটার সাইজের চাপমান যন্ত্র এই কাজে ব্যবহার করে। মানে আপনি উদ্ভিদটা সংগ্রহ করার পরে যখন শীটের মধ্যে আঠা মেরে লাগাবেন তখন কাঠটা দিয়ে কি করতে হবে, চাপ মারতে হবে জুড়ে, চাপ মারলে কি হবে, দ্রুত শুকাবে আর কি। শুকনো খবরের কাগজে আড়াআড়িভাবে স্থাপন করতে হবে, মানে আপনি আঠা মারার পরে সাইডে দিয়ে একটু খবরের কাগজ লাগাই দিতে হবে, কারণ ময়লা যেন না লাগে। আচ্ছা, এরপরে ব্লটিং পেপার দ্বারা আবৃত করা হয়, ঠিক আছে। এরপর কি করা হয়, ব্লটিং পেপার দ্বারা আবৃত করা হয়। আমি যদি আপনাদেরকে দেখাই ব্লটিং পেপার কি, আপনারা একটু লাইভ দেখেন ব্লটিং পেপার জিনিসটা কি। যদি দেখেন, ধরেন এই টাইপের যে পেপারগুলো ব্লটিং পেপার, মানে এই যে ছোট ছোট যে পেপারগুলো, এগুলো আর কি। তো ব্লটিং পেপার দ্বারা আবৃত করা হয়। নমুনা বড় হলে ভি এর ন্যায় অথবা নমুনা অথবা ডাব্লিউ এর ন্যায় ভাঁজ করে স্থাপন করতে হবে, ঠিক আছে। নমুনা যদি বড় হয় তাহলে কিসের ন্যায় বলছে, ভি এর ন্যায়, আর নমুনা ছোট হলে ডাব্লিউ এর ন্যায় ভাঁজ করে স্থাপন করতে হবে। এরপর কি করতে হবে, 1 থেকে 2 সপ্তাহ পর হার্বেরিয়াম শীটে লাগানোর উপযোগী হয়। মানে আপনার হচ্ছে এই যে ওই উদ্ভিদটা তো আপনি শুরুতেই এসে হার্বেরিয়ামে লাগাবেন না, বা শুরুতে এসে হার্বেরিয়ামে চাপ মারবেন না। আপনি কি করবেন, ব্লটিং পেপার একটা নেবেন বড় দেখে, ব্লটিং পেপার নিয়ে
তারপর ওইটার মধ্যে কি করবেন, ওইটার মধ্যে আপনি হচ্ছে খবরের কাগজের মধ্যে লাগাবেন, লাগাইয়া তারপর কাঠের তক্তা দিয়ে চাপ মারবেন। চাপ মারলে এক সপ্তাহ রাখলে কি হবে, এটা শুকায় যাবে। শুকায় যাওয়ার পরেই আমি এরপরে কাজটা কি, এরপরে আমি ওই যে বললো না কি, এরপরে শুকায় যাওয়ার পরে আমি কি করব, তারপর হচ্ছে হারবেরিয়াম শিটে লাগানোর জন্য কি এটা উপযোগী হয়। আর যত ভালো শুকানো যায় তত রং তত কি স্বাভাবিক থাকে, মানে আপনি যত ভালো শুকাবেন তত এটার রং কি ভালো থাকবে। এরপরে কি করব, কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ, কারণ এটা নষ্ট হয়ে যেতে পারে, এই কারণে কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। তো কি কি দেওয়া যায়, কিউ মিক্সচার, লরিল পেন্টাক্লোর 4% অথবা ডিপ ফ্রিজিং পদ্ধতি। ডিপ ফ্রিজিং পদ্ধতি মানে ঠান্ডার মধ্যে রেখে যে সংগ্রহ করা হয় আর কি, ঠিক আছে। তো এই অংশটা কিন্তু আপনার উপরে পরে আসছেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে নমুনা কি করতে হবে, নমুনা সুন্দর করে বাদাই করতে হবে, ঠিক আছে। নমুনা কীভাবে বাদাই করে, এই প্রক্রিয়ায় শুকনো নমুনায় কীট ও ছত্রাকনাশক প্রয়োগের পর আমরা নমুনা বাধাইটা কখন করব, যখন ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ হয়ে যাবে। এরপর মোটা কার্ড কাগজে একটি করে নমুনা এঁটে দিই। মোটা কার্ড কাগজ বলতে বুঝাইছি এই পুরা মোটা কাগজটাকেই, ঠিক আছে। এবং 2 আকারের বাদাই শিট রয়েছে, একটা হচ্ছে আমেরিকান সাইজ আর একটা হচ্ছে কিউ সাইজ। এই জিনিসটা অলরেডি আপনারা উপরে পরে আসছেন। এরপর আঠা দিয়ে কাগজের সাথে লাগানোর রীতি রয়েছে, তবে আইকা প্লাস্টিক গাম দিয়েও লাগানো উত্তম, মানে যেটা দিয়ে লাগালে এটা হচ্ছে উঠবে না, ওইটা দিয়ে লাগানো উত্তম। আর লেবেলকরণ মানে হচ্ছে নমুনা সম্পর্কীয় যাবতীয় তথ্য নির্দিষ্ট সাইজের কাগজে লিখে শিটের সাথে এঁটে রাখাকে লেবেলকরণ বলে, ঠিক আছে। এই যে একদম তলানিতে যে অবস্থাটা আছে এটাকে লেবেলকরণ বলে। একটা ছোট সাদা কাগজের মধ্যে আপনার হচ্ছে স্থানীয় নাম, আপনার নাম, সংগ্রহের তারিখ, কত তারিখে সংগ্রহ করছেন, বৈজ্ঞানিক নাম, গোত্র, এটার ছোট একটা বৈশিষ্ট্য, কোন অঞ্চল থেকে তৈরি করা, স্থানীয় নাম কি, হ্যাঁ, এগুলো সুন্দর করে লিখতে হবে। আর এটার সাইজ হবে কি 10x12 সেন্টিমিটার বা এর কাছাকাছি। লেবেলিং ছাড়া হারবেরিয়াম রক্ষিত নমুনার কোনো মূল্য নেই, কারণ আপনি একটা উদ্ভিদ সংগ্রহ করলেন, করার পরে আপনি এটা লেবেলিং না করলে বুঝবে কীভাবে এটা কোন উদ্ভিদ বা কত তারিখে সংগ্রহ করা, বা এটা কোন পরিবারের উদ্ভিদ, কোন গোত্রের উদ্ভিদ, ঠিক আছে, কিছুই তো বোঝা যাবে না। আচ্ছা, এবার হারবেরিয়াম ব্যবস্থাপনা, মানে হারবেরিয়াম তো আমার প্রস্তুত হয়ে গেল, এখন আমার তো এটাকে সুন্দর করে ব্যবস্থাপনা করতে হবে, রাখতে হবে। একটা হচ্ছে ফিলিং, নির্দিষ্ট পদ্ধতিতে বাদাইকৃত নমুনাকে সঠিকভাবে সংগ্রহ করাকে ফিলিং বলে। আপনি যে নমুনাটাকে বাদাই করছেন এটাকে সঠিকভাবে সংরক্ষণ করাকে কি বলে, নির্দিষ্ট পদ্ধতিতে বাদাইকৃত নমুনাকে সঠিকভাবে সংরক্ষণ করাকে কি বলে, ফাইলিং বলে। এটা হচ্ছে ফাইলিং। ফাইলিং মানে হচ্ছে আপনি ধরেন ওই যে বলে না অফিস আদালতে যে কোনো ডকুমেন্ট বা যে কোনো কিছু সুন্দর করে ফাইল বা নথিভুক্ত করা, তো এটাকে ফাইলিং বলে। প্রথমে ফিলিং বলেছি, দুঃখিতের জন্য, এটাকে ফাইলিং বলে। আচ্ছা, ভবিষ্যতে সহজেই যাতে প্রয়োজনীয় নমুনা খুঁজে বের করা যায় তাই নিশ্চিত করার জন্য ফাইলিং করা হয়। আপনি দেখবেন, যেমন আমি একটা দেখাই আপনাকে, হ্যাঁ, এই যে দেখেন, এই যে এই ফাইলগুলো, স্পেশালি এই ফাইলগুলো হচ্ছে আপনার যেটা হয় যে এই ফাইলগুলোর মধ্যে আপনার হচ্ছে এই যে সাইডে দিয়ে অংশটা দেখছেন না, এখানে কিন্তু সুন্দর করে উদ্ভিদের নামটা লিখে রাখে হারবেরিয়ামের। তখন কিন্তু যখন একজন বৈজ্ঞানিক বা উদ্ভিদ বিজ্ঞানবিদ এটা খুব ইজিলি খুঁজে পেয়ে যায়, বুঝতে পারছেন। আমি আজকে চেষ্টা করতেছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সব দেখানোর জন্য। আচ্ছা, হারবেরিয়াম যত্ন ও রক্ষণাবেক্ষণ। হারবেরিয়ামে রক্ষিত নমুনার যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবং দায়িত্ব ও কর্তব্য সযত্নে রক্ষা করলে একটি নমুনা শত শত বছর পর্যন্ত থাকে। হারবেরিয়ামের দরজা সবসময় বন্ধ রাখতে হবে যাতে ময়লা টয়লা না পড়ে, এছাড়া বইয়ের পাতা যেন না উল্টায়, ঠিক আছে, এবং পুরো শিটের সাথে এঁটে দিতে হবে, একটা প্যাকেট দিয়ে দিলে ভালো হয়, ঠিক আছে। তো অধ্যায় 5 থেকে আপনাদের এই ছিল পড়া, আর এগুলো খুবই সহজ, একটু বুঝে পড়তে হবে। আর আমি চেষ্টা করছি একটু লাইভ দেখানোর জন্য আপনাদেরকে সব কিছু, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝেন অধ্যায় 5 থেকে ইনবক্সে বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এরপর আসেন আমরা অধ্যায় 6 নিয়ে আলোচনা করব। অধ্যায় 6-এর গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম হচ্ছে ট্যাক্সোনমিক ধারণা, বৈশিষ্ট্যের ধারণা। এটাও তুলনামূলক মোটামুটি সহজ চ্যাপ্টার। এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সংশ্লেষণমূলক বৈশিষ্ট্য ও বিশ্লেষণমূলক বৈশিষ্ট্য বলতে কী বুঝো? ট্যাক্সোনমিক ও ডায়াগনস্টিক বৈশিষ্ট্য বলতে কী বুঝো? ট্যাক্সোনমিতে ব্যবহৃত ভালো ও মন্দ বৈশিষ্ট্য বর্ণনা করো, অথবা টিকা হিসেবে আসে গুড অ্যান্ড ব্যাড ক্যারেক্টার্স।
আর গ বিভাগে আসে হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য কি, এক্সোমরফিক এবং এন্ডোমরফিক বৈশিষ্ট্য উদাহরণ সহ বর্ণনা করো। চলুন আমরা বিস্তারিত চলে যাই। সংশ্লেষণমূলক বৈশিষ্ট্য ও বিশ্লেষণমূলক বৈশিষ্ট্য কি? সংশ্লেষণমূলক বৈশিষ্ট্য নির্দিষ্ট পদ্ধতিতে একাধিক ট্যাক্সাকে একটি গ্রুপে শ্রেণীবদ্ধ করতে যে বৈশিষ্ট্যসমূহ ব্যবহার করা হয় তাকে সংশ্লেষণমূলক বৈশিষ্ট্য বলে। মানে নির্দিষ্ট পদ্ধতিতে একাধিক ট্যাক্সাকে একটি গ্রুপে, মানে একাধিক ট্যাক্সা থাকবে, একাধিক ট্যাক্সাকে আমি একটা গ্রুপে হচ্ছে শ্রেণীবদ্ধ করব। মানে উদাহরণ যদি আমরা দেখি, কতগুলো প্রজাতি বা ট্যাক্সাকে তাদের উপর স্তরের ট্যাক্সনের অন্তর্ভুক্ত করতে সংশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন একটি গর্ভপত্র এবং প্রান্তীয় ভ্রমরা বিন্যাসের জন্য। ঠিক আছে, এই যে এটার উচ্চারণ কি বলেন তো? এটার উচ্চারণ হচ্ছে প্যাপিলিওনয়েডি, প্যাপিলিওনয়েডি। ঠিক আছে, তারপর এটা কি? এটা হচ্ছে ক্যাসালপিনিওডি। এটা কি? ক্যাসালপিনিওডি। এটা কি? এটা হচ্ছে মিমোসয়েডি। এটা কি? মিমোসয়েডি। ঠিক আছে, এই উপপরিবার ত্রয়কে একই পরিবার ফ্যাবাসিতে রাখা হয়েছে। ঠিক আছে, মানে এখানে আমাদের সংজ্ঞার মধ্যে কি বলছে যে নির্দিষ্ট পদ্ধতিতে একাধিক ট্যাক্সাকে একটি গ্রুপে শ্রেণীবদ্ধ করতে, মানে এটা হচ্ছে একাধিক ট্যাক্সা অনেকগুলো, এটা হচ্ছে একটি গ্রুপ বা পরিবারের অন্তর্ভুক্ত হয়েছে। কোনটা বলেন তো? এটা হচ্ছে ফাবাসি, এটার অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক আছে, তো আমি ওটার উচ্চারণটা আবারও বলে দিই। এটার উচ্চারণ হচ্ছে প্যাপিলিওনয়েডি। উচ্চারণটা কি? প্যাপিলিওনয়েডি। এটার উচ্চারণটা কি? ক্যাসালপিনিওডি। এটার উচ্চারণ কি? ক্যাসালপিনিওডি। এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ হচ্ছে মিমোসয়েডি। এগুলা কি? এটার অন্তর্ভুক্ত হয়েছে। তার মানে বোঝা গেল এক বা একাধিক ট্যাক্সা থাকবে, এটা একটি গ্রুপে শ্রেণীবদ্ধ থাকলেই এটাকে আমরা সংশ্লেষণমূলক বৈশিষ্ট্য বলবো। ঠিক আছে, আর বিশ্লেষণমূলক বৈশিষ্ট্য হচ্ছে যে সকল বৈশিষ্ট্য শনাক্তকরণ, পৃথকীকরণ এবং প্রজাতি বা ট্যাক্সন সীমিতকরণে ব্যবহৃত হয়। মানে এটা সীমিতকরণে ব্যবহৃত হবে বা পৃথকীকরণে ব্যবহৃত হবে বা শনাক্তকরণে ব্যবহৃত হবে। এ সকল বৈশিষ্ট্য খুব সীমিতভাবে বিরাজ করে। এ সকল বৈশিষ্ট্য এমনভাবে নির্বাচন করতে হয় যাতে এদের প্রয়োগে একটি প্রজাতি থেকে অপর প্রজাতি পৃথক করা যায়। ঠিক আছে, যেমন হচ্ছে করকোরাস ক্যাপসুলারিস। এটা কি? করকোরাস ক্যাপসুলারিস, এটা হচ্ছে পাটের বৈজ্ঞানিক নাম। করকোরাস ক্যাপসুলারিস কে সি ডট ওলিটোরিয়াস, সি ডট ওলিটোরিয়াস মানে তোষা পাট থেকে ক্যাপসুলের বৈশিষ্ট্য দিয়ে পৃথক করা যায়। মানে বিশ্লেষণমূলক বৈশিষ্ট্যটা হচ্ছে যে সকল বৈশিষ্ট্যগুলো থাকবে এগুলো থেকে পৃথকীকরণ বা সীমিতকরণ করা যায়। পৃথকীকরণ বা সীমিতকরণ করা গেলে এটাকে বলে বিশ্লেষণমূলক বৈশিষ্ট্য। আর সংশ্লেষণমূলক বৈশিষ্ট্য হচ্ছে এক বা একাধিক ট্যাক্সা যদি একটি গ্রুপে শ্রেণীবদ্ধ করা যায় তখন তাকে বলে। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে দেশি পাটকে তোষা পাটের ক্যাপসুলের বৈশিষ্ট্য দিয়ে কি পৃথক করা গেছে। দেশি পাটের বৈজ্ঞানিক নাম কি? করকোরাস ক্যাপসুলারিস। আর এটা কি? এখানে যে সি ডট লেখা, সি ডট মানে কিন্তু এটা ওই যে করকোরাস ওলিটোরিয়াস, করকোরাস ওলিটোরিয়াস। ঠিক আছে, তো করকোরাস ক্যাপসুলারিসের ক্যাপসুল গোলাকার, কিন্তু করকোরাস ওলিটোরিয়াস এর ক্যাপসুল লম্বা, মানে পৃথক 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 আলাদা, মানে এক না। কাজেই এই ক্ষেত্রে ক্যাপসুল বৈশিষ্ট্যটি কি? বিশ্লেষণমূলক। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি? বৈশিষ্ট্য দিয়ে পৃথক করা যায়, মানে বৈশিষ্ট্য দিয়ে দুইটার সাথে কম্পেয়ার করা যায়। এটার ক্যাপসুল লম্বা, এটার ক্যাপসুল হচ্ছে আপনার হচ্ছে গোলাকার। ঠিক আছে, বিশ্লেষণমূলক বৈশিষ্ট্যের মূল থিমই হচ্ছে পৃথকীকরণ করা যায় অথবা সীমিতকরণ করা যায় অথবা বৈশিষ্ট্য দিয়ে এদের শনাক্তকরণ করা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, ট্যাক্সোনমিক ও ডায়াগনস্টিক বৈশিষ্ট্য বলতে কী বোঝো? ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য উদ্ভিদের যেসব বৈশিষ্ট্য শ্রেণীবিন্যাসকরণে ব্যবহৃত হয় সেসব বৈশিষ্ট্যকে ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য বলে। ট্যাক্সোনমিক নামটা শুনেই বোঝা যাচ্ছে যে শ্রেণীবিন্যাস। ঠিক আছে, শ্রেণীবিন্যাস টাইপ, কারণ ট্যাক্সোনমিতে আপনার শ্রেণীবিন্যাস রিলেটেড বিষয়গুলো একটু বেশি। উদ্ভিদের যেসব বৈশিষ্ট্য শ্রেণীবিন্যাসকরণে ব্যবহৃত হয় সেসব বৈশিষ্ট্যকে ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য বলে। যেমন উদ্ভিদের বাহ্যিক অন্তর্গঠন, উদ্ভিদের অনেক বাহ্যিক অন্তর্গঠন থাকে না, তারপর শারীরতাত্ত্বিক গঠন, জৈব রাসায়নিক, কোষতাত্ত্বিক, পরিবেশগত, ভ্রূণতাত্ত্বিক, পরাগ সম্বন্ধীয়, জৈবিক, অভিযোজনিক, জনন ইত্যাদি বৈশিষ্ট্যগুলোর শ্রেণীবিন্যাস কাজে ব্যবহৃত হয়। আর যখন ট্যাক্সোনমিক গবেষণা করবেন তখন কিন্তু উদ্ভিদের
কোষতাত্ত্বিক, পরিবেশগত, ভূতাত্ত্বিক, অভিযোজন, জৈবিক, রাসায়নিক, পরাগ সমৃদ্ধ ইত্যাদি বৈশিষ্ট্যসমূহগুলো শ্রেণীবিন্যাসে কাজে লাগিয়ে তখন গবেষণা করা হয়। আর এই সকল বৈশিষ্ট্যগুলোকে একত্রে ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য কি বলা হয়। আচ্ছা, একটি প্রজাতির কোনো উদ্ভিদের বৈজ্ঞানিক বর্ণনার জন্য মূল, কাণ্ড, পাতা, পুষ্প, ফল, বীজ ইত্যাদি যে সমস্ত বৈশিষ্ট্য উল্লেখ করা হয় তাই ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য। মানে ওই যে উপরে যা কথা এটাও একই কথা। মূল, কাণ্ড, পাতা, পুষ্প এগুলো ওয়ান কাইন্ড অফ কোষতাত্ত্বিক বা ধরেন পরিবেশতাত্ত্বিক বৈশিষ্ট্য। এগুলোর তারতম্যের কারণেই তো ফল, বীজ বা একটা উদ্ভিদ গড়ে ওঠে। মানে আবহাওয়ার তারতম্য হতে পারে, অভিযোজনিক কারণে হতে পারে, রাসায়নিক কারণে হতে পারে, তাই না? আচ্ছা, শনাক্তকারী বৈশিষ্ট্য বা ডায়াগনস্টিক বৈশিষ্ট্য। ডায়াগনস্টিক হচ্ছে ইংরেজি শব্দ যেটার অর্থ হচ্ছে শনাক্তকরণ। ট্যাক্সোনের শনাক্তকরণ, পৃথকীকরণ এবং সীমিতকরণের জন্য যে সকল বৈশিষ্ট্য ব্যবহার করা হয় তাকে ডায়াগনস্টিক বৈশিষ্ট্য বলে। ঠিক আছে, অন কাইন্ড অফ এটার মতোই খেয়াল করে দেখেন, শনাক্তকরণ, পৃথকীকরণ, সীমিতকরণ। দেখছেন মজা আছে এই পড়াগুলাতে। এই সমস্ত বৈশিষ্ট্য খুব সীমিতভাবে বিরাজমান, একই কথা। এই সকল বৈশিষ্ট্য এমনভাবে নির্বাচন করা হয় যেন এদের প্রয়োগে একটি প্রজাতি থেকে অপর প্রজাতি ট্যাক্সন থেকে পৃথক করা যায়। একই জিনিস আমরা উপরে যা পড়ে আসছি। কিছু কিছু বিশেষ গুরুত্বপূর্ণ ট্যাক্সোনমিক বৈশিষ্ট্যকে শনাক্তকারী বৈশিষ্ট্য হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, কোনো কোনো উদ্ভিদের ট্যাক্সনে শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ সাধারণত অন্য ট্যাক্সনে সমন্বিতভাবে উপস্থিত, একই জিনিস। ঠিক আছে, যেমন অ্যাস্টারেসি, এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ হচ্ছে অ্যাস্টারেসি পরিবারের প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য কি বলেন তো? পুষ্পবিন্যাস কি? ক্যাপিচুলাম। পুষ্পবিন্যাস কি? ক্যাপিচুলাম। তারপর হচ্ছে আপনার যুক্ত পরাগধানী। এরপরে কি? যুক্ত পরাগধানী। আচ্ছা, ক্যাপিচুলাম মানে কি? ক্যাপিচুলাম মানে হচ্ছে আপনার হচ্ছে অনিয়মিত পুষ্পমঞ্জরি। যে সকল উদ্ভিদে আপনার ফুলে বা ফলে উদ্ভিদে হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জরি দেখা যায় সেগুলোই হচ্ছে ক্যাপিচুলাম। ঠিক আছে, আর পরাগধানী এদের কি? যুক্ত অবস্থায় থাকে। ঠিক আছে, পরাগধানী এদের কি অবস্থায় থাকে? যুক্ত অবস্থায় থাকে। আর অধগর্ভ গর্ভাশয়ে থাকে। অধগর্ভ মানে অধিগর্ভ না, এটা অধগর্ভ অবস্থায় থাকে। আচ্ছা, এরপর হচ্ছে অম্রবিন্যাস কি টাইপের? মূলীয়। আর ফল কি? ফল হচ্ছে সিপসেলা। ফল কি টাইপের? ফল হচ্ছে সিপসেলা টাইপের। কিন্তু এই পরিবারের আপনার হচ্ছে ফাবেসি 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 পরিবারের হচ্ছে আপনার এখানে এটা হচ্ছে মেলিটোটাস আলবা। এটা কি? মেলিটোটাস আলভা। এটার বৈজ্ঞানিক নামটা কি? মেলিটোটাস আলভা। এর শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে গর্ভপত্র একটি প্রান্তীয় অম্র বিন্যাস আছে, ফুলের পাপড়ি ছোট, সাদা বর্ণের। মানে অন কাইন্ড অফ উপরেরটার মতোই, যেমন বৈশিষ্ট্য দিয়ে দেশি পাট থেকে তোষা পাটের পৃথক করছে, ঠিক তেমনি এখানেও আপনার হচ্ছে অ্যাস্টারেসি আর হচ্ছে ফাবেসি এই দুইটা পরিবারের মধ্যে বৈশিষ্ট্যের মাধ্যমে কি করেছে? পৃথক করেছে। বুঝতে পারছেন? একই জিনিস, একই পড়া, একই থিম। বুঝতে পারছেন? আচ্ছা, ট্যাক্সোনমিতে ব্যবহৃত ভালো ও মন্দ বৈশিষ্ট্য বর্ণনা করো। গুড অ্যান্ড ব্যাড ক্যারেক্টার্স। ওকে, ট্যাক্সোনমিতে ব্যবহৃত ভালো ও মন্দ বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো। ভালো বৈশিষ্ট্য, যে সকল বৈশিষ্ট্য সাধারণত সহজে পরিবর্তন হয় না। যে সকল বৈশিষ্ট্য সহজে পরিবর্তন হয় না তাকে ভালো বৈশিষ্ট্য বলে। আর যে সকল বৈশিষ্ট্য সহজে পরিবর্তন হয় তাকে মন্দ বৈশিষ্ট্য বলে। হ্যাঁ, এবং বৈশিষ্ট্যের মধ্যে কি তারতম্য থাকে তাকে মন্দ বৈশিষ্ট্য বলে। আপনি যখন পড়বেন উপরের টাগে পড়ে ফেললেন না, কি করবেন? উপরের সংজ্ঞাটার সাথে নিচের সংজ্ঞাটা কম্পেয়ার করবেন, তাহলে একসাথে এক দিলে দুই পাখি হয়ে যাবে। যে সকল বৈশিষ্ট্য সাধারণত সহজে পরিবর্তিত হয় না, আর এই ক্ষেত্রে কি সহজে পরিবর্তিত হয় এবং বৈশিষ্ট্যের ব্যাপক কি তারতম্য থাকে। তো ভালো বৈশিষ্ট্যের বিশেষত্ব হচ্ছে এই সকল বৈশিষ্ট্যের তারতম্য কম, কিন্তু এই সকল বৈশিষ্ট্যের কি তারতম্য বেশি। পারিপার্শ্বিক অবস্থা দ্বারা সহজে রূপান্তরিত হয় না, পারিপার্শ্বিক অবস্থা দ্বারা সহজে রূপান্তরিত হয়। আর এমন বংশগতি সূত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় যা সহজে পরিবর্তিত হয় না। আর এটা হচ্ছে বংশগতি দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু এটা নিয়ন্ত্রিত হয় না। ঠিক আছে, তো যাই হোক, এই আজকে যে লেকচার প্ল্যান এটা খুব ইজি একটা লেকচার প্ল্যান। আশা করি আপনারা এটা খুব ভালোভাবে বুঝছেন। ঠিক আছে, আর আরেকটা মেন কথা হচ্ছে যে আপনারা ওইগুলো সুন্দর করে আপনাদের মতো করে ভালোভাবে নোট করবেন। আর আমি চেষ্টা করেছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য। আর এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার
হারবেরিয়াম শিট। হারবেরিয়াম শিট প্রস্তুতের প্রয়োজনীয় উপকরণ সমূহ। এই প্রশ্নটা আপনারা যখন লিখবেন, লেখা শেষে এখানে একটা চিত্রের মতো অ্যাড করে দিতে পারেন। চিত্রের মতো অ্যাড করে দিতে পারলে সুবিধা হয়। মানে কি দিতে পারেন আমি বলি, ধরেন হারবেরিয়ামের আমি একটা চিত্র যদি নেই, ধরেন এটাই নিলাম। আচ্ছা, একই জিনিসে আসলো। ধরেন আমি হারবেরিয়ামের কোনো একটা চিত্র নিচ্ছি। ধরেন আপনি হারবেরিয়ামের একটা চিত্র নিলেন, নেওয়ার পরে একটা ডেমো এঁকে দিলেন। ডেমো এঁকে দিলে এটা প্রশ্নটা আর একটু সুন্দর দেখাবে, মানে আরও মানে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ দেখাবে প্রশ্নটা, বুঝছেন? ধরেন এই যে এটা, হ্যাঁ, আপনি একটা ফুলের মতো আঁকে দিয়া নিচে হারবেরিয়াম অফ ওয়েস্টার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, ক্যারোলিনা ইউনিভার্সিটি লেখা আপনি আপনার নাম লিখে দিবেন। কথার কথা একটা উদ্ভিদ নাম লিখবেন যে তুলসী, তুলসীর বৈজ্ঞানিক নাম হচ্ছে ওসিমাম স্যাংটাম, হ্যাঁ, তারপর এটা কোন গোত্রের আন্ডারে লিখে দিবেন। মানে এইভাবে একটা ছোটো শিটের মতো এঁকে ফেলবেন। এঁকে তারপর হচ্ছে আপনার হচ্ছে যে কাজটা করবেন, যে এটা শেষে দিয়া একটা অ্যাটাচ করে দিয়ে, তাহলে প্রশ্নটা আর একটু সুন্দর লাগবে। মানে ধরেন এভাবে বক্স করলেন, এই বক্সটারে হারবেরিয়াম শিট ধরবেন। ধরার পরে ধরেন এখানে ফুল, আপনি ফুল আঁকলেন, এমনি আইকা দিলেন আর কি, একটা কথার কথা। এরপর এই জায়গায় সুন্দর করে লেবেলিং করবেন, আপনার নাম, কলেজের নাম, তারপর হচ্ছে সংগ্রহের তারিখ, উদ্ভিদটার নাম কি, বৈজ্ঞানিক নাম কি, কোন জায়গা থেকে সংরক্ষণ করছেন, কয় তারিখে সংরক্ষণ করছেন। এটা কোনটার পরে লিখলে ভালো হবে, এই যে হারবেরিয়াম শিট, ঠিক আছে? বা এই প্রশ্নটার পরেও দিতে পারেন, হারবেরিয়াম প্রতিষ্ঠার পদ্ধতি সমূহ, ঠিক আছে? হারবেরিয়াম প্রতিষ্ঠার পদ্ধতি সমূহ লিখার পরে এই যে এই লাস্টে এই বক্সটা এঁকে সুন্দর করে ছবিটা এঁকে দিতে পারেন, তাহলে আর একটু সুন্দর দেখাবে, ঠিক আছে? তো আশা করি আজকের লেকচারে বুঝতে পারছেন। আজকের লেকচার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।